কনসিডারেশন নেওয়া দরকার ছিল সেটা কেন নেওয়া হলো না? কেমন থেকে আমরা এখন এই সমস্যাটায় পড়ে আবার খাবি খাচ্ছি? একটা ডেট পাস করা তো সহজ কথা না, আবার একটা ডেট নিয়ে চিন্তা ভাবনা হচ্ছে, করতে হবে, কনসিডারেশন নিতে হবে। বাংলাদেশের এই 1 কোটি ভাসমান, ঢাকা শহরের ভাসমান মানুষকেও কনসিডারেশন নিতে হবে। এই যে বিষয়টা, এগুলিকে নিয়ে আমি ধন্যবাদ দিই জিল্লুর সাহেবকে যে উনি এটাকে কনসিডার করছেন, উনি এটাকে নিয়েছেন যে এটা নিয়ে আলোচনা করা দরকার। আমি একটা ছোট উদাহরণ দিয়ে শুরু করতে চাই, আমার 5 মিনিটের মধ্যে আমি শেষ করবো। যে আমরা একটা মশার কয়েলের বিজ্ঞাপন দেখি, যে বাইরে এত ধোঁয়া, তো ধোঁয়ার মধ্যে থেকে যে এত ধোঁয়া, সিএনজিটা সরান ভাই, তারপর ঘরে এসে বলছি নিজে একটা মশার কয়েল ধরাচ্ছে। তো আমি ধোঁয়ার মধ্যে থাকতে চাই না, কিন্তু আমি আমার ধোঁয়ার মধ্যেই বসবাস করি। এই যে বিষয়টা, আমরা আসলে চাই একটা জিনিস যে ধোঁয়াবিহীন জায়গায়, মশাবিহীন জায়গায় বসবাস করব, কিন্তু আমরা নিজেরাই সেটা ক্রিয়েট করি। মশার কয়েলটা কিন্তু তিনি ধরাচ্ছিলেন। ফলে আমি আপনি কেউ কিন্তু এইসবের বাইরে নই। যে জিনিসটা দেশে যখন পাস হয়, যখন অ্যাপ্রুভাল, আমি না থাকি, আমার মতো একজন তো ছিল সেখানে, তারা কি, তাদের কি সেই কনসিডারেশন কি থাকা উচিত ছিল না? ফলে আমি একজন ব্যবসায়ী হিসেবে মনে করি নাগরিক জীবন, ব্যবসা, বিনিয়োগ সরাসরি টেপের প্রভাব। ফলে সবাইকেই নিয়ে সাস্টেনেবল পলিসি করা আসলে প্রয়োজন, যাতে করে একবার একটা জিনিস হলে ভবিষ্যতে এটাকে নিয়ে কোনো আলোচনা, সমালোচনা এবং প্রশ্ন না উঠে। অর্থাৎ যিনি করবেন তিনি যেন বলতে পারেন এই যুক্তিতে আমি এটা করেছি। সিঙ্গাপুরে 12 ফার যায়, বাংলাদেশে তো 6-এর উপরেই নাই। আমি এখন জানি যে আমি স্পেস নিয়ে, এত দামি স্পেস, এটা নিয়ে আমি ফারের এই যন্ত্রণায় কতটা ভুগছি। আমার পাশে একজন ইঞ্জিনিয়ার আছে, নিশ্চয়ই উনি ওনার কথা বলার সময় বলবেন, ওনার সঙ্গে কথা বলছিল। আমি দেখেছি যে প্রেজেন্টেশন ইট ওয়াজ ভেরি গুড, কিন্তু সেখানে আমার কাছে কিছু তথ্য হচ্ছে যে ঢাকায় উনি বলেছেন 1300, কিন্তু ঢাকায়, বাংলাদেশে বলেছেন ঢাকায় হচ্ছে 29,000 পিপল থাকে পার স্কোয়ার মিটারে, আর ঘুর গঠন অনুযায়ী 9 স্কোয়ার মিটার থাকা দরকার খোলা জায়গা, যেখানে বাংলাদেশে, ঢাকায় আমরা দিতে পেরেছি 1.5 স্কোয়ার মিটার। কিভাবে আমাদের বাচ্চারা, ওরা তো আসলে গ্যাজেট হয়ে যাচ্ছে, বাইরে যেতে চায় না, যায়ও না। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ডেপে হাসপাতালের জন্য। আমি কিন্তু হেলথকেয়ার নিয়ে কাজ করি, আমার কাছে মনে হয় হাসপাতালকে অগ্রাধিকার দিতে হবে। আমার জন্ম হাসপাতালে, আমার মৃত্যু শ্মশানে বা কবরস্থানে। ফলে এই যে জায়গাগুলো, হাসপাতাল এবং কবরস্থান বা শ্মশান, এটাকে আমার প্রায়োরিটি দিতে হবে। আপনারা জানেন রাজুকে 3 বিঘা জায়গা দেয় হাসপাতালের জন্য, কিন্তু আমার হেলথ মিনিস্ট্রি মেডিকেল কলেজ হাসপাতাল 12 বিঘার করে কোনো অ্যাপ্রুভাল দেয় না। তাহলে এই যে সমন্বয়হীনতা, এটা তো আমাদের, আপনি বলেছেন না, এতে ছিলেন, আমি প্রেজেন্টেশনে ছিল যে সমন্বয়হীনতার একটা বিষয় আমরা এখানে কন্টিনিউয়াসলি দেখতে থাকি। আমি ডাকি তো হক ভাই আসেন না, হক ভাই করে তো আমাকে ডাকেন না, মানে এরকম একটা বিষয় আমরা কন্টিনিউয়াসলি করে থাকি। তো ফলে আমার কাছে মনে হয় যে একদম সাধারণ একজন মানুষ হিসেবে কথা ঠিক যে আমরা যা হয়ে গেছে ঢাকায়, যত মানুষ চাইলেই তো উচ্ছেদ করে দেওয়া যায় না, এবং এটার জন্য একটা প্ল্যান, পরিকল্পনা খুব জরুরি ভাবে দরকার, এবং সেই প্ল্যানটা হবে একটা সাস্টেনেবল প্ল্যান। আপনি যদি ভালো ব্যবস্থা দিতে পারেন ঢাকার একটু পেরিফেরিতে, ঢাকার বাইরে আমার মনে হয় না কেউ যেতে না করবে, যদি তার আসা যাওয়াটা ঢাকায় খুব সহজতর অবস্থায় হয়। আমার মনে হয় যে আমি এখানেই শেষ করতে চাই, কারণ আমার অনেক বেশি নাই, শুধু একটা প্রশ্ন রেখে যেতে চাই। হোয়াট অ্যাবাউট আর্থকোয়েক? আমি শুনেছি যে আর্থকোয়েক যদি বাংলাদেশে হয়, আমি আসলে, আমাকেও কেউ চেনেন না আর আমিও সবাইকে হয়তো চিনি না, অনেক বড় স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার অথবা সিভিল ইঞ্জিনিয়ার এখানে আছেন। আমি শুনেছি ঢাকা শহরে যদি 6.5 or 7 আর্থকোয়েক হয়, তাহলে নাকি ঢাকা শহরে আমরা যারা বেঁচে থাকবো, অথবা আমরা মরে যাবো, তারা আপনারা বেঁচে থাকবেন, তারা নাকি ঢাকা শহরকে ফেলে রেখে, পিছনে ফেলে রেখে আপনারা সামনে এগিয়ে যাবেন। তাহলে কি হবে?